বাংলাদেশি মৎস্যজীবীর কাছে ভারতের পরিচয়পত্র। ফ্রেজারগঞ্জে মৎস্যজীবী সহ বাংলাদেশের ট্রলার আটক। মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাসের কাছে দুই দেশের পরিচয়পত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা, মানে বাংলাদেশি মৎস্যজীবীর কাছে ভারতের পরিচয়পত্রটি কিভাবে পৌঁছলো? হ্যাঁ দেখো, একেবারেই চাঞ্চল্যকর তথ্য। গতকাল ফ্রেজারগঞ্জ যে উপকূলরক্ষী বাহিনী রয়েছে তারা কিন্তু ভারতীয় জলসীমানায় বাংলাদেশি একটি মৎস্যজীবী ট্রলার তারা আটক করে এবং সেই ট্রলারটির নাম হচ্ছে FB সাগর। এবং এই ট্রলারটি আটক করার পর যখন আজকে সকালে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে যখন নিয়ে আসা হলো এবং সেই ট্রলারে 28 জন মৎস্যজীবী ছিলেন এবং তাদের যখন পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছিল সেই সময় একজন যে এই 28 জনের মধ্যে একজন যে মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস, তার কাছে একেবারে যে বাংলাদেশ এবং ভারতের সচিত্র পরিচয়পত্র তার কাছে রয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু এটা যখন দেখলো, স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হলো এবং তারপর এই মুহূর্তে তাকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় এই 28 জনকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যেটা ওই স্থানে যখন ঘটনা ঘটছিল তখন যেটা দেখলাম যে অন্যান্য যে মৎস্যজীবী তারা যেটা বলছেন যে বাংলাদেশের এই যে ট্রলারটি FB সাগর, সেই ট্রলারের মালিক এই যে রবীন্দ্রনাথ দাসকে এই ট্রলারে তুলে দেন এবং তাদের কথা ছিল যে ভারতীয় জলসীমানায় এসে ভারতীয় কোনো একটি মৎস্যজীবী ট্রলার দেখতে পেলে তাদেরকে এই রবীন্দ্রনাথ দাসকে সেই ট্রলারে যেন তুলে দেওয়া হয়, এমনটাই কিন্তু চুক্তি ছিল সেই মৎস্যজীবীর তরফ থেকে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। কি পাওয়া গেছে তার কাছ থেকে এইভাবেও? হ্যাঁ দেখো, সূত্র মারফত যেটা পাচ্ছি ভারতীয় পরিচয়পত্র বলতে তার কাছে আধার কার্ড মিলেছে, শুধুমাত্র আধার কার্ড রয়েছে এবং আমরা যখন তার সঙ্গে কথা বলি শুধু আধার কার্ড নয়, তিনি ভারতীয় সমস্ত ডকুমেন্টস তার কাছে আছে বলে তিনি দাবি করেছেন এবং তার কাছে যে নথির যে কাগজ, তার যে ফাইল, সে একটা ফাইলও কিন্তু তার কাছে রয়েছে। এই মুহূর্তে সুন্দরবন পুলিশ জেলার যে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা রয়েছে, সেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ কিন্তু এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং কিভাবে তিনি এলেন বা তিনি কেনই বা বাংলাদেশে গিয়েছিলেন বা এইভাবে কি প্রতিনিয়ত যাতায়াত হয় বাংলাদেশ ভারতের মধ্যে, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে। অনিন্দিতা, ধন্যবাদ। বিশ্বজিৎ, আমি জায়গা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে, তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গেছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট আছে, এই যে আমার জায়গার ডকুমেন্ট। আরে না, কলকাতা পুরসভার বাজেটে তুমুল তর্কাতর্কি। তারক সিং এর বক্তব্যের সময় বাগবিতণ্ডা। সিঁড়িটি শ্মশান নিয়ে আলোচনার সময় মন্তব্য। তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মার মন্তব্যে রীতিমতো বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি হলো বাজেটে? তারক সিং যখন বাজেটের ওপর সমর্থনে বক্তব্য রাখছেন, আমরা জানি যে শুক্রবার যে বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটের উপর আলোচনা চলছে এবং আলোচনায় তারক সিং মেয়র পরিষদ হিসেবে তার কাজের যে ফিরিস্তি এবং বাজেটকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখার সময় সিঁড়িটি মহাশ্মশান, তার যে উন্নয়ন করা হয়েছে, নতুন করে ঝাঁ চকচকে সিঁড়িটি শ্মশান করা হয়েছে, সেই উল্লেখ করার সময় একটি বিতর্কিত মন্তব্য করেন মহেশ শর্মা। তিনি বড়বাজার এলাকার কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। তিনি মন্তব্য করেন যে পাশের ওয়ার্ডের কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, বিজেপি বর্ষিয়ান কাউন্সিলর, তাকে কটাক্ষ করে বলেন যে মীনা দেবী পুরোহিতকে সেই শ্মশানে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই মন্তব্য, এই বিতর্কিত মন্তব্য ঘিরে কার্যত উত্তাল হয়। বিজেপি যারা সদস্য বিজয় ওঝা এবং সজল ঘোষ, তারা প্রতিবাদ করেন এবং কার্যত পুরসভার যে অধিবেশন, সেই পুরসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপর যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মেয়র পরিষদ রয়েছেন, যেমন সেখানে দেবাশিস কুমার থেকে শুরু করে অন্যান্যরা এগিয়ে এসে সেই বিতর্ক থামান। অর্থাৎ এই যে মন্তব্য, তারক সিং সিঁড়িটি শ্মশানের উল্লেখ করায় মহেশ শর্মার বক্তব্য নিয়ে মীনা দেবী পুরোহিত মহিলাদের অপমান করা হয়েছে বলে তিনি দাবি করেন এবং এই মন্তব্য, এই ধরনের মন্তব্য অধিবেশনের মধ্যে করা যে গর্হিত অপরাধ এবং তার জন্য তাকে
শাস্তি পেতে হবে, এমনটাই তিনি দাবি করেন। তিনি চেয়ারপারসনের কাছে এর দাবিও করেন এবং সেই বিষয়ে তৃণমূলের যিনি মুখ্য সচেতক রয়েছেন এই পৌরসভায়, যে বাপ্পাদিত্য দাশগুপ্ত, তিনি বলেন বিষয়টি অবশ্যই দুজনের সঙ্গে কথা বলে বিষয়টি দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন। তবে তীব্র প্রতিবাদ করেছেন বিজেপির যারা কাউন্সিলর, তারা তীব্র প্রতিবাদ করেছেন এবং কার্যত এই ধরনের মন্তব্য, যদিও মহেশ শর্মা পরে জানিয়েছেন যে তিনি কার্যত রসিকতার করেই এই বক্তব্য করেছেন, এর মানে এটা নয় যে তিনি তাকে শ্মশানে নিয়ে যেতে বলেছেন। তিনি শ্মশানটা সুন্দর হয়েছে, সেখানে যাওয়া যেতে পারে, সেই মন্তব্যই করেছিলেন বলে তিনি বিষয়টি লঘু করতে চেয়েছেন। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমি কোনো দিন এরকম হাউসে এরকম কথা কেউ বললে না। এ ফার্স্টবার এই টিএমসির কাউন্সিলর একটু মহিলার অপমান করেছেন। আর দীর্ঘদিনের কাউন্সিলর, আমি তো ওর থেকে খুবই পুরনো, ও তো একবার জিতেছি, আমি 6 বার আর ডেপুটি মেয়র। ও খেয়াল রাখে না এরকম। আর মেয়র সাহেব বসে দেখছেন, মেয়র সাহেব কিচ্ছু বললেন না কি তুমি মাফি মাঙ্গো। আমি তো জিন্দা আছি, আমি কি মরে গেছেন যে আমাকে শমশান ঘাটে নিয়ে যাবেন? যে এরকম হাউসে কোনো মহিলার অপমান না হোক নেক্সট টাইম। সিপিআইএম ছাড়লেন প্রতীকুর রহমান, দল ছাড়লেন বাম নেতা প্রতীকুর রহমান। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য ছিলেন প্রতীকুর। এসএফআই এর প্রাক্তন নেতা প্রতীকুর রহমান, তিনি দল ছাড়লেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, কেন এই সিদ্ধান্ত? প্রতীকুর রহমান তিনি কিছু বলছেন এই বিষয়ে? দেখো, প্রতীকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংবাদ মাধ্যমের সামনে এই মুহূর্তে মুখ খুলবেন না, যা বলার দলে বলেছি, এখানে কিছু বলবো না, এই বিষয়ে তিনি এই মন্তব্য করছেন। তবে প্রতীকুর রহমানের দল কেন দল ছেড়েছেন, তিনি যে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণেই এই রাজ্য কমিটির সদস্য পদ বা যাবতীয় সদস্য পদ, যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়ে চিঠি পাঠিয়েছেন, সেটা তিনি চিঠিতেই উল্লেখ করেছেন। প্রতীকুর রহমান তার মুজফ্ফর আহমেদ ভবনে অর্থাৎ মোহাম্মদ সেলিমের কাছে পাঠানো যে চিঠি, সেই চিঠির প্রথম অর্থে স্পষ্ট করে লিখেছেন, দলের নেতৃত্বের কিছু সিদ্ধান্ত আমার পছন্দ নয় এবং আমার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে, যার কারণে আমি মন থেকে মেনে নিতে পারছি না এবং যে কারণে এই দলের জেলা কমিটি বা রাজ্য কমিটির সমস্ত রকম সদস্য পদ, এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তিনি অব্যাহতি চেয়েছেন, অব্যাহতি নিচ্ছেন। অর্থাৎ আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গতবার 2024 এবং তরুণ প্রচার বলে যাকে তুলে আনা হয়েছিল সিপিএম এর তরফে, প্রতীকুর রহমান তিনি মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের যে বৈঠক রাজারহাটের হোটেলে, সেই বৈঠকটাই তিনি ভালো মনে নেননি বা তিনি সহমত পোষণ করেননি সে বিষয়ে তিনি দলের ভিতরে যেমন মুখ খুলেছিলেন, দলের বাইরেও মুখ খুলেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বারবার বিরূপ মন্তব্য করেছেন। এমনকি কিছুদিন আগেই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার কেন্দ্রের যে জেলা কমিটির যে বৈঠক, সেই বৈঠকেও জেলা কমিটির সদস্যদের সঙ্গে, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্যদের সঙ্গে তার বেশ কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়, ফলে তিনি জেলা কমিটির সদস্য পদ ত্যাগ করেন। যদিও পরবর্তী সময়ে রাজ্য কমিটির সদস্যদের হস্তক্ষেপ জেলা কমিটির সদস্যদের সঙ্গে প্রতীকুর রহমানের যে মতবিরোধ, সেই মতবিরোধে কিছুটা হলেও প্রলেপ লাগে। তবে পরবর্তী সময় তিনি রাজ্য কমিটির সদস্য পদ থেকেও, আজ তিনি সেই সদস্য পদ থেকেও তিনি অব্যাহতি নিলেন, প্রাথমিক সদস্য পদ ছাড়লেন বলে মুজফ্ফর আহমেদ ভবনে তিনি চিঠি পাঠিয়েছেন। বেশ, ধন্যবাদ সুস্মিতা। বাংলার যুব সাথী প্রকল্প, সেই প্রকল্পের ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। কলকাতা সহ জেলায় জেলায় ক্যাম্পে লম্বা লাইন। মাসে 1500 বেকার ভাতা, অন্তত মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীকে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আজ বিভিন্ন জায়গায় লম্বা লাইন। আজ এই যুবসাথী প্রকল্প ক্যাম্প শুরু হয়েছেন এবং যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশ করেছেন কিন্তু আমাদের মতন যারা এখনও চাকরি পাননি, তাদের মাসে ব্যাংকে 1500 টাকা করে ঢুকে যাবেন এবং তারা যে ফর্ম ফিল আপ করছেন বা ইন্টারভিউতে যাওয়ার যেই খরচটা, এই প্রকল্পে তাদের এই 1500 টাকায় চলে যাবে। খুশি? হ্যাঁ, আমি খুবই খুশি।
আশা করছি এপ্রিল মাস থেকে 1,500 টাকাটা যখন পাবো, চাকরি আমরা পরীক্ষা পড়াশোনা করছি, পাস করছি, উচ্চতর এক্সাম গুলো পাস করছি, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতে হয়। আশা করছি 1,500 টাকাটাতে অন্তত ফর্ম ফিল আপ করার টাকাটা উঠে আসবে এবং গাড়ি ভাড়াটা কিছুটা উঠে আসবে। আমাদের মতো যারা এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছি, যারা চাকরি পাওয়ার জন্য, তাদের অনেকটাই উপকার হবে। কলকাতার পাশাপাশি জেলার ছবিও দেখাবো, আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। আলিপুরদুয়ারেও আজ যুবসাথীর ক্যাম্পে লম্বা লাইন। ও যুবসাথী ফর্ম ফিল আপ করতে আসছি, মাসে 1,500 টাকা দিবে। কতটা খুশি? খুশি, অনেকটাই খুশি। মানে কি বলবেন, রাজ্য সরকার দিচ্ছে, ধন্যবাদ জানাই। মানে কতটা সুবিধা হবে এই টাকাতে? হবে, ছেলে বেকার যুবকদের মানে মোটামুটি ভালোই সুবিধা। যেটা যুবতীদের যে একটা কি বলবো সাহায্যমূলক ইসে করবে আর কি, তার জন্য আমরা আজকে ফর্ম ফিল আপ করলাম। মানে কতটা সুবিধা এটা 1,500 টাকা পেলে? অবশ্যই সুবিধা, কারণ অনেক যুবক যুবতী আছে যারা যে কোনো চাকরির জন্য বা যাতায়াতের জন্য একটা এক্সপেন্ডিচার হয়, যে খরচ হয়, তো সেখানে তো অবশ্যই ফর্ম ফিল আপের খরচা আছে। তো সেখানে যেটাই ন্যূনতম যেটা সাহায্য পাওয়া যাচ্ছে এটাই অনেক। রাজ্যে এবার বেকার ভাতা, গতকাল থেকে ক্যাম্প শুরু। ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম। চাঁচলে যুবসাথীর ক্যাম্পে ভিড়ে ভিড়। তো আমরা বেকার, এই টাকাটা আমাদের পড়াশোনা থেকে কাজে লাগবে। যারা এখনো পর্যন্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছি কিন্তু এখনো পাইনি, তাদের জন্য অনেক উপকার হবে। मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है। हमारे बैंक अकाउंट पे 1,500 पर मंथ दे रहे, उसके लिए बहुत बहुत शुक्रिया। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছি, মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, আমরা সেটাকেই সম্মান জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। কাউকে যদি বহুদিন বছরের পর বছর কাউকে না খাইয়ে রাখা হয়, তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার? 50 টাকায় দিন চালাতে বলছেন, গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন। কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না। বিজেপি আসবে, যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবেন। বাংলার যুবসাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার, মাসে মাসে 1,500 টাকা করে। রবিবার থেকে এর জন্য আবেদন শুরু। ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। একুশের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা, আর 26-এর ভোটের আগে যুবসাথী। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে, ঠিক যেমনটা হয়েছিল 21-এ। লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডেন্ড দিয়েছিল, মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। 2021 সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024-এর লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয়, 500 থেকে 1000। সেই ফলও 24-এর ভোট বাক্সে মিলেছে। 26-এও লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে করা হয়েছে 1,500। এর সঙ্গে এবার চালু বেকার ভাতা। ন্যূনতম মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন। সব জায়গায় লম্বা লাইন, এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কত। এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ, পশ্চিমবঙ্গে উল্টো, কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল। 1978 সাল থেকে 1987 পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা। শুরু হয়েছিল মাসে 125 টাকা দিয়ে, ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতা আবার ফিরল রাজ্যে। ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা।